আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বিলকিস আক্তার সিদ্দিকা। কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, মানুষের দুঃসময়ে তার পাশে দাঁড়ানোই মানবতার সর্বোচ্চ পরিচয়। দুর্যোগ সহনশীল, সবুজ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শুধু আর্থিক সহযোগিতাই নয়, বরং মানবিক দায়বদ্ধতা ও রাষ্ট্রের জনগণের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশের একটি নিয়মিত বাস্তবতা। এই দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি গতকাল খুলনার তেরখাদা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, আজ যে গাছটি আমরা রোপণ করছি তার ছায়া ও সুফল আগামী প্রজন্ম ভোগ করবে। প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতি আমাদেরকেও রক্ষা করবে। সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতাই একটি উন্নত মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও অংশগ্রহণ সমানভাবে গুরুত্বপূর্ণ। সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের হাতে একটি করে গাছ এবং মনে পরিবেশের প্রতি দায়িত্ববোধ থাকা প্রয়োজন। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি বিষয় ছিল সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ। এবারে এর উপর শুনুন আমাদের মাগুরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় দেশের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিতি হওয়া স্বাভাবিক বিষয় হলেও নিজের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হওয়া কোনোভাবেই কাম্য নয়। নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য, লোকসঙ্গীত, নাটক, নৃত্য, চারুকলা এবং দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। এ প্রসঙ্গে মাগুরা জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস বলেন, সাংস্কৃতিক আগ্রাসন রোধে আমাদের দেশীয় যে সংস্কৃতি, আমাদের সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে হাজার বছরের অধিককালের সময়ের, সেই সংস্কৃতি কে আমাদের লালন চর্চা এবং সেটার প্রসারে কাজ করতে হবে। যেমন আমাদের যাত্রা রয়েছে, লোকগান রয়েছে, সমৃদ্ধ ভান্ডার রয়েছে লোকগানের, বিভিন্ন আঙ্গিক রয়েছে। যেমন এই জেলারই বিখ্যাত রয়েছে অষ্টক গান, হলই গান, ঘোড়দৌড়। তো এই যে আমাদের দেশীয় সংস্কৃতি, সাংস্কৃতিক আগ্রাসন রোধে কেবল সমালোচনা নয়, বরং দেশীয় সংস্কৃতির চর্চা ও প্রসারই সবচেয়ে কার্যকর উপায়। এ লক্ষ্যে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ ঐতিহ্য ভিত্তিক আয়োজন, শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রশিক্ষণ এবং জাতীয় দিবসগুলোতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ প্রসঙ্গে কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস আরো বলেন, এই সংস্কৃতির সাথে আমাদের তরুণ প্রজন্মকে সংশ্লেষ ঘটাতে হবে এই সংস্কৃতির সাথে। এই ধরনের নানামাত্রিক আয়োজন বছরব্যাপী রাখতে হবে এবং আমাদের যে সংস্কৃতি, তৃণমূলের যে সংস্কৃতি, আবহমান বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়ে উৎসব, অনুষ্ঠান, পার্বণ এগুলোর আয়োজন করতে হবে এবং সাধারণ মানুষকে এটার সাথে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলেই আমরা যে সংস্কৃতির আগ্রাসন যেটা যদি বলছি, সেটা থেকে আমরা শুদ্ধ সংস্কৃতির যাত্রায় সামিল হতে পারবো এবং আমাদের যে সংস্কৃতি সেটি বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনা আরো সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা। যশোরের কেশবপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও পশু হাসপাতাল প্রাঙ্গণে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী এতে প্রধান অতিথি ছিলেন। অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উপজেলা শাখার সভাপতির সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও জামায়াতে ইসলামের পৌর আমির সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা কেশবপুর শাখা এর আয়োজন করে।
বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিবাদকে সামনে রেখে খুলনা সার্কিট হাউসের মাঠে চলছে মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টল সহ মেলায় মোট ৬২টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন ধরনের গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বৃক্ষ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মোহাম্মদ জাকির হোসেন জানান, শেষ মুহূর্তে মেলা জমে উঠেছে। ক্রেতা ও বৃক্ষপ্রেমীদের উপস্থিতিও বেড়েছে। গত ৫ই আগস্ট পর্যন্ত ৬১,১৬০টি চারা বিক্রি হয়েছে, যার মূল্য দাঁড়িয়েছে ৮৭,৭২,১৯০ টাকা। জেলা প্রশাসন এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে। এডিপির অর্থায়নে ২০২৫-২৬ অর্থ বছরে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে সেলাই মেশিন, ভ্যান এবং শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জামায়াতের আমির সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ২০ জন দুস্থ ও অসহায় নারীর মধ্যে সেলাই মেশিন, ৫ জনকে ভ্যান এবং ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়। আগামী রবিবার ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ টুর্নামেন্টে জেলার ৬টি উপজেলা ও পৌরসভা ফুটবল একাদশ অংশগ্রহণ করবে। খেলার খবর ফুটবল। খুলনার পাইকগাছা উপজেলার কপিল মুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে জাতীয় ফুটবল প্রতিযোগিতায় আন্তঃশ্রেণী ফুটবল ফাইনাল খেলায় ১০ম শ্রেণী ১-০ গোলে ৯ম শ্রেণীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।